নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম ধূলিকণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমাদের চেনা বাস্তব আর যুক্তির মাঝখানে একটা অদ্ভুত অদৃশ্য জগৎ আছে, যাকে আমরা অনেক সময় বিশ্বাসই করতে চাই না, আবার পুরোপুরি অস্বীকারও করতে পারি না। বর্ষার রাতে একটা নিস্তব্ধ লাইব্রেরির ভেতরে তিন বন্ধুর কথোপকথনের মধ্য দিয়ে উঠে আসে একটাই প্রশ্ন: ভূতের অস্তিত্ব কি সত্যিই আছে, নাকি সবটাই কেবল মানুষের মনের তৈরি? আজকের গল্পটির নাম বর্ষার রাতে। গল্পটি নেওয়া হয়েছে গা ছমছমে ভূতের গল্প নামক গল্প গ্রন্থ থেকে। এই গ্রন্থটির লেখিকা ডক্টর গৌরী দে। গল্পটি প্রথম প্রকাশ হয় জানুয়ারি 1994 সালে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড, কলকাতা থেকে। তাহলে চলুন দেরি না করে ঢুকে পড়ি আজকের গল্পে। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুৎ চমক। রামমোহন লাইব্রেরির অফিস ঘরে কেবল আমরা তিনটি প্রাণী: আমি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সমরবাবু আর শ্যামবাবু। দেওয়ালে টাঙানো বড় ঘড়িটায় ঢং ঢং করে রাত 8টা বাজলো। পুরনো এই তিনতলা বাড়িটায় শুধু আলো জ্বলছে এই ঘরটাতেই। সামনেই প্রায় অন্ধকার বারান্দা পেরিয়ে সিঁড়ি, সেখানে এই মাত্র একটা টিমটিমে আলো জ্বালিয়ে দিয়ে গেছে দারোয়ান। কাজ থাকা সত্ত্বেও আটকে থাকতে বাধ্য হওয়ার বিরক্তিতে আমার বারবার চোখ চলে যাচ্ছে ঘড়ির দিকে। বৃষ্টি কমার নামই নেই। শ্যামবাবু নাকে চশমা এঁটে কী সব লিখে চলেছেন এক মনে। সমরবাবু একটু অন্যমনস্ক, কি যেন ভাবছিলেন। হঠাৎ আমার দিকে তাকিয়ে প্রশ্ন করে ওঠেন, আচ্ছা, আপনি তো ভূতের গল্প লেখেন, ভূত দেখেছেন কখনো? কড়কড় শব্দে দূরে কোথাও বাজ পড়ল। ঘরের আলোটা একটু কেঁপে উঠল। শ্যামবাবু চকিতে সমরবাবুকে একবার দেখে নিয়ে আবার লিখতে শুরু করলেন। আমি তখন বাতাসে এক অদ্ভুত গন্ধ পেলাম, শিকারি কুকুর যেমন পায়। নতুন প্লট পাওয়ার আশায় মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল আমার একটু আগের বিরক্তি। উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম, আপনি দেখেছেন? সমরবাবু মাথা নেড়ে বললেন, না, আমি নিজে কিছু দেখিনি বটে, তবে তবে ঘটনাটা শোনার আগ্রহে আমি ছটফট করে উঠলাম। আমার এক বন্ধু ঘটনাটা তার নিজের চোখে দেখা, তার কাছেই শুনেছিলাম, সমরবাবু বললেন। অর্থাৎ একদম সত্যি ঘটনা? আমি অবাক হলাম। এক্কেবারে সত্যি। বেশ, তো বলুন না, ঘটনাটা শুনি। সমরবাবু আবার অন্যমনস্ক হয়ে পড়লেন। বাইরের বৃষ্টিটা আবার জাঁকিয়ে এলো। গুড়গুড় শব্দে ডেকে উঠল আকাশ, আর ঠিক তক্ষুনি চমকে উঠলাম এক অবাঞ্ছিত শব্দে। অফিস ঘরের পশ্চিমের দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে ক্রমান্বয়ে। ফাঁকা হল, ফাঁকা বাড়ি, পিছনের দরজায় চাবি দেওয়া, অথচ তিনজনেই একসঙ্গে তাকালাম দরজার দিকে। আবার সেই শব্দ। স্তম্ভিত ফিরে পেয়ে সমরবাবুই উঠে দরজাটা খুলে দিলেন। খুলতেই, না, কোনো অশরীরই নয়, একটা রক্ত মাংসে গড়া মানুষ ভেতরে এলো। হাতে একটা সাদা চাদর। হলের জন্যে ধার নিয়েছিল, ফেরত দিয়ে গেল। তিনজনই নীরবে হাসলাম পরস্পরের দিকে তাকিয়ে। সমরবাবু বলতে শুরু করলেন, সেদিনও ছিল এই রকম প্রচণ্ড বৃষ্টির রাত। বাইরে ঝোড়ো হাওয়ার হু হু শব্দ। বর্ষাকাল। পুরীগামী এক ট্রেনের বগিতে ওরা দুই বন্ধু ছাড়াও গুটি কয়েক লোক। কেউ ঘুমোচ্ছে, কেউ ঢুলছে। হঠাৎ
বন্ধুটি সমরবাবুর দিকে তাকিয়ে বলে ওঠেন, না, পুরী গিয়ে কাজ নেই, ফিরে চলো। সে কি, কেন? সমরবাবু রীতিমতো অবাক হন। ডান হাতটা সমরবাবুর দিকে বাড়িয়ে বলে ওঠেন তিনি, দেখো। দেখলেন সমরবাবু, বন্ধুর সারা গায়ে লোমকূপগুলি খাড়া হয়ে উঠেছে। বললেন, কি হলো, এমন হলো কেন? ভয়ার্ত স্বরে বন্ধু বলেন, গত বছরের একটা ঘটনা মনে পড়ল। কি এমন ঘটনা? জিজ্ঞেস করলেন সমরবাবু। বন্ধুটি একটু ইতস্তত করেন, তারপর বলতে শুরু করেন, গত বছর ঠিক এমনই দিনে আমি আর আমার জামাইবাবু পুরী গিয়েছিলাম। থাকবার জন্য ঠিক সমুদ্রের ধারে একটা এল শেপের বাড়িও ঠিক করেছিলাম। ট্রেন থেকে নেমে যখন বাড়িটায় পৌঁছালাম তখন বেশ রাত। খালি বাড়ি, একটিও ভাড়াটে নেই। মালিক খুব যত্ন করে আমাদের নিয়ে গেলেন দোতলায়। সামনেই বারান্দা, দাঁড়ালেই সমুদ্র, তার লাগোয়া ঘর দারুণ সুন্দর। কিন্তু খিদেতে তখন আমার প্রাণ যায়। ম্যানেজার একটু মাথা চুলকে বললেন, আজ রাত্রে আর খাবার পাওয়া যাবে না, তবে সামনের একটা হোটেলে গেলে খাবার ব্যবস্থা হয়ে যাবে। অগত্যা কি আর করা যায়। মালপত্র রেখে আমরা বারান্দায় এসে দাঁড়ালাম। বর্ষাকাল, সমুদ্রের সে কি ভয়ঙ্কর রূপ। বারান্দা থেকেই দেখা গেল একটু দূরে একটা খাবার দোকানে আলো জ্বলছে। হঠাৎ জামাইবাবু বললেন, দেখো, মালপত্র এভাবে ফেলে তো আর দুজনে একসঙ্গে যাওয়া ঠিক হবে না। তুমি বরং আগে গিয়ে খেয়ে এসো, তারপরে আমি যাব। তাই হলো। আমি খেয়ে এলাম, জামাইবাবু চলে গেলেন। বারান্দায় দাঁড়িয়ে দেখছি জামাইবাবু হোটেলে ঢুকলেন। খানিক বাদে একটা মিষ্টি গন্ধ নাকে এলো। পাশ ফিরে দেখি বারান্দার শেষ প্রান্তে এক বয়স্ক মহিলা দূরে দাঁড়িয়ে কি যেন দেখবার চেষ্টা করছেন। হাওয়ায় তার বড় বড় চুলগুলো উড়ছে এলোমেলো হয়ে। অবাক হয়ে ভাবছি, খালি বাড়ি, ইনি এলেন কোথা থেকে? কিন্তু এ কি, আবার মুখ ঘুরেতেই তাকে আর দেখা গেল না। একটু এগোলাম, ঘরগুলো দেখলাম, সব কটাতেই তালা ঝুলছে। তবে মহিলাকে তো দেখে মনে হলো না এ দেশের। 7-5 ভাবতে ভাবতে ঘরে এসে বসলাম। জামাইবাবু ফিরতে কিন্তু ব্যাপারটা একদম ভুলে গেলাম। ক্লান্ত শরীর দুজনেরই। খানিক বাদে গভীর ঘুমে তলিয়ে গেলাম। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠের যন্ত্রণাকাতর শব্দ। কে কাঁদে মাঝরাতে? মনে হচ্ছে যেন প্রচণ্ড যন্ত্রণায় মহিলা একটু একটু করে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। জামাইবাবুর দিকে তাকালাম, উনি ঘুমোচ্ছেন। যন্ত্রচালিতের মতো উঠে গিয়ে দেওয়ালে কান পাতলাম। না, কোনো ভুল নেই। পাশের ঘরেই ঘটছে এমন এক মর্মান্তিক ঘটনা। টর্চ নিয়ে বেরিয়ে এলাম বাইরে, কিন্তু কোথায় কি? সব চুপচাপ, নিস্তব্ধ। আগের মতো এবারও দেখলাম আশেপাশের সব ঘর তালা বন্ধ। অন্ধকারে আমি একা। হঠাৎ সিট দাঁড়াবে নেমে এলো একটা ঠান্ডা স্রোত। খেয়াল হলো আমি কি করছি। ফিরে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই চমকে উঠলাম। জামাইবাবু! দুজনের চোখেই এক ইঙ্গিত। 10 মিনিটের মধ্যেই তল্পিতল্পা বেঁধে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। মনে হলো কারা যেন তাড়া করে আসছে পেছন থেকে। শুনতে পেলাম হাসির খিলখিল শব্দ। ছুটতে লাগলাম টান ভয়ে। আমরা দুজনে তখন কেউ কারোর কথা ভাবছি না। কানে আসছে বাতাসের হু হু শব্দ আর সমুদ্রের প্রচণ্ড গর্জন, তার সাথে মেয়েলি খিলখিল হাসি। কতক্ষণ এইভাবে ছুটছি জানি না। দেখলাম সামনে একটা রিক্সা স্ট্যান্ড। কয়েকটা রিক্সার মধ্যে চালক ঘুমাচ্ছে। হাঁপাতে হাঁপাতে একজনকে ডেকে তুললাম। মোটা টাকার লোভ দেখাতে সে রাজি হলো আমাদের স্টেশনে পৌঁছে দিতে। সারাটা রাস্তা দুজনে একটা কথাও বলিনি।
রিক্সা থেকে নেমে ভাড়া মেটাবার সময় জামাইবাবুই প্রথম জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, ওই যে সমুদ্রের ধারের বাড়িটা ফাঁকা পড়ে আছে, ওখানে কি কেউ? জামাইবাবু সবটা উচ্চারণ করতে পারলেন না। রিক্সাওয়ালা কি যে বুঝলো জানি না, বলল, ওই বাড়িটা তো বাবু ভূতের বাড়ি, আজকাল ওখানে কেউ থাকে না। ঢোক গিলে বললাম, কীরকম? রিক্সাওয়ালা বলল, গতবার বর্ষায় একজন মহিলা পেটের যন্ত্রণায় ছটফট করতে করতে বাবু বেঘরে গেল। ইস, সারা রাত সেই বন্ধুটি আর তার জামাইবাবু স্টেশনে বসে কাটিয়ে দিলেন। গল্প শেষ করলেন সমরবাবু। রামমোহন লাইব্রেরির ঘড়িতে ঢং ঢং করে 9টা বাজল। বাইরে তখন বৃষ্টিটাও ধরে এসেছে। লক্ষ্য করলাম শ্যামবাবু হাতে কলম নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন সমরবাবুর দিকে। বললাম, আপনি তো শেষ পর্যন্ত গিয়েছিলেন না সেই ভূতের বাড়িটা দেখতে? সমরবাবু মাথা নেড়ে বললেন, গিয়েছিলাম, তবে রাতে নয়, দিনে। তাই হয়তো ভূতের দেখা পাইনি, তবে ঘটনাটা কিন্তু সত্যি। বাড়ি ফেরার জন্যে উঠে দাঁড়ালাম। এগিয়ে চললাম আধো অন্ধকারে মায়াজালে ঘেরা লক্ষ লক্ষ ঘুমন্ত কাহিনী ভরা বইগুলোর মাঝখান দিয়ে সিঁড়ির দিকে। নাকে এলো বই মমির ভ্যাপসা গন্ধ। তখন হঠাৎ মনে হলো এরা মমি নয়, সব জীবন্ত দলিল। গাটা ছমছম করে উঠল। ওদের অস্তিত্ব অনুভব করতে লাগলাম প্রতি লোমকূপে। আর তখনই বুঝতে পারলাম সমরবাবুর কাহিনীটাকে বোধহয় একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তো এই ছিল আজকের গল্প বর্ষার রাতে। কিছু গল্প শেষ হয়ে যায়, কিন্তু কিছু অনুভূতি শেষ হয় না কখনো। শোনার পরেও মনের ভেতরেই যদি একটা প্রশ্ন থেকে যায়, তাহলেই বুঝবেন এই গল্পটা ঠিক সেইখানেই কাজ করেছে। আপনাদের কি মনে হয়, যা আমরা দেখতে পাই না তা কি আদৌ নেই? এমনই আরো গল্পের মায়াজালে আটকে পড়তে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আবার খুব শীঘ্রই নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে ফিরে আসবো ধূলিকণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।